শহরের বুকে তখন রাত নেমেছে, কিন্তু আজকের রাতটা অন্য দিনের মতো নয়। আকাশে জমেছে কালো মেঘ, চারপাশটা কেমন যেন গুমোট। বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ, নাম অনিমেষ সান্যাল। কলকাতার এক নামকরা পাবলিকেশন হাউস গল্পচাইয়ের স্বনামধন্য সম্পাদক। উফ, আজকে মনে হচ্ছে কপালে ভোগান্তি আছে। কাজ সেরে বেরোতে বেরোতে এত রাত হয়ে গেল। আজ আকাশটা কেমন কালো করে আসছে। এ তো যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়বে। আর কদিন পর থেকেই শুরু বই মেলা। পাবলিকেশন হাউসে এখন চরম ব্যস্ততা চলছে। প্রেসে চলছে শেষ মুহূর্তের কাজ। সেই সব কাজ দেখতে দেখতে আজ এতটাই দেরি হয়ে গেছে যে অনিমেষবাবুর সময়ে আজ কোনো খেয়ালই ছিল না। যখন তিনি দেখলেন রাত 9:30 বাজে, তখন তার হুঁশ ফিরল। বাস স্ট্যান্ডে আসতেই আধ ঘন্টা সময় কাবার। অন্যান্য দিন সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যেই তিনি বাড়ির দিকে রওনা দেন। এসব ভাবতে ভাবতেই হঠাৎ বাসের হর্নের আওয়াজে সম্বিত ফেরে অনিমেষবাবু। তিনি তাকিয়ে দেখেন সামনে এসে দাঁড়িয়েছে 85 নম্বর বাস। কিন্তু এই বাসে তিনি সচরাচর ফেরেন না, কারণ এই বাসের স্টপেজে নামলে বাড়ি পৌঁছাতে হলে তাকে আরো মিনিট 15 বেশি হাঁটতে হয়। এই বাসটা যদি ছেড়ে দিই তাহলে তো আরো বিপদ। আমার সেই 81 নম্বর বাস আবার কখন আসবে তার কোনো ঠিক নেই। একেই তো এত রাত হয়ে গেছে, ওদিকে আবার জোর বৃষ্টিও আসছে। না, বাস থেকে নেমে না হয় মিনিট 15 হেঁটেই বাড়ি পৌঁছাবো। এই ভেবে তাড়াতাড়ি বাসে উঠে পড়েন অনিমেষবাবু। বাসে উঠে দেখেন লোক সংখ্যা একেবারে হাতে গোনা। বৃষ্টি আসছে দেখে হয়তো আগে ভাগেই যে যার বাড়ির পথে রওনা দিয়েছে সবাই। বাসের একেবারে পিছন দিকে গিয়ে একটা ফাঁকা সিটে বসলেন অনিমেষবাবু। হঠাৎ তার মনে হলো এত রাত হচ্ছে, বাড়িতে হয়তো সবাই চিন্তা করছে। পকেট থেকে মোবাইলটা বের করে বাড়িতে ফোন লাগালেন তিনি। The number you are trying to call is currently not reachable. Please try again later. উফ, এই তো হচ্ছে মোবাইলের অবস্থা। যখন সবচেয়ে বেশি দরকার তখনই নট রিচেবল। এই সময় বাসে তো নতুন মনে হচ্ছে। হঠাৎ পাশ থেকে ভেসে আসা গলার আওয়াজে চমকে উঠলেন অনিমেষবাবু। তাকিয়ে দেখলেন বছর 30-এর এক লোক হাসি মুখে তারই দিকে তাকিয়ে আছে। লোকটিকে দেখেই অনিমেষবাবুর মনে কেমন যেন একটা ভালো লাগা কাজ করলো। হ্যাঁ, তা বলতে পারেন। তা ভাইটির নাম কি, কি করা হয়? আমার নাম বাদল, বাদল সেন। আমি পেশায় একজন লেখক। ও আচ্ছা, আপনি লেখক। এখনো পর্যন্ত কোন কোন পত্রিকাতে লিখেছেন? কটা বই বেরিয়েছে আপনার? এই 2-3টি পত্রিকাতে লেখা বেরিয়েছে। অনেক পাবলিকেশন হাউসের সাথে কথা হয়েছিল, কিন্তু আমার মতো কোনো নতুন লেখকের বই বের করতে সবাই 10 বার ভাবে। আপনি লেখক হওয়া ছাড়া অন্য কোনো কাজের চেষ্টা করেননি? আমি এমএসসি পাশ করেছি ঠিকই, কিন্তু আসলে গল্প আমার মনকে এমন আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে যে অন্য কোনো কাজ করলেও সেটাতে ভালোবেসে করতে পারবো না, তাই আর সে পথে যাইনি। অনিমেষবাবু এক দৃষ্টে বাদলের দিকে চেয়ে থাকেন। তার মনে হয় যে লোকটা লেখাকে এত ভালোবাসে, নিশ্চয় তার লেখার মধ্যে বিশেষ কিছু একটা থাকবে। তোমার বাবা মা তোমাকে চাকরির বিষয়ে কিছু বলেন না? মা মা আমার অনেক বছর আগেই মারা গেছে। বাবা আমার সাথেই থাকতো, কিন্তু এই লেখালেখি করে তো সেইভাবে উপার্জন হয় না। তাই বাবা এখন আমার দাদার সাথে শিলিগুড়িতে থাকে। দাদা সরকারি চাকরি করে। বাবা আমার সাথে থাকতে চাইলেও আমি না করেছি। একটা আনকোড়া লেখকের সাথে থাকলে হয়তো বেশিরভাগ দিনই না খেয়েই কাটিয়ে দিতে হবে ওদের। কথাগুলো বলতে বলতে বাদল চোখের জল মোছে।
ব্যাপারটা অনিমেষবাবুর চোখ এড়ায় না। বাদলের কথা শুনে তার মনটা বেশ খারাপ হয়ে যায়। কথায় কথায় কখন যে বাদল তার কাছে আপনি থেকে তুমি হয়ে গেছে তিনি খেয়ালই করেননি। বাদল, তুমি তোমার কিছু লেখা নিয়ে আমার দপ্তরে একদিন এসো, বুঝলে? তোমার লেখা যদি আমার ভালো লাগে তাহলে আমি অবশ্যই তার মান রাখবো। আমার মতো নতুন লেখকের জন্য এবার কি জায়গা থাকবে? এবারও জায়গা থাকবে? তোমার কথাটা ঠিক বুঝলাম না তো। দাদা, আপনার স্টপেজ এসে গেছে, নামুন নামুন। বাদল কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় কন্ডাক্টরের ডাকে ঘুর কাটে অনিমেষবাবু। জানলা দিয়ে বাইরে তাকিয়ে তিনি দেখেন সত্যিই মানিকপালা এসে গেছে, আর এর মধ্যেই বাইরে বেশ জোরে বৃষ্টি নেমেছে। অনিমেষবাবু, আমার বাড়ি তো একদম কাছেই, আপনার বাড়ি তো বেশ খানিকটা দূরে। এই বৃষ্টিতে পুরো ভিজে যাবে। যতক্ষণ বৃষ্টিটা না কমছে আমার ছোট বাড়িতেই না হয় বসুন, বৃষ্টিটা কমলে তারপর না হয় বাড়িতে ফিরবেন। আমার কাছে একটা ছাতাও আছে, বাড়ি তো আমার একটুখানি রাস্তা, দুজনে ঠিক চলে যেতে পারবো। অনিমেষবাবু মনে মনে ভাবলেন, যা বৃষ্টি পড়ছে তাতে বাড়ি অবধি যেতে যেতে পুরো ভিজে যাবেন। বাড়িতে নিশ্চয়ই বুঝতে পারবে এত বৃষ্টিতে তিনি হয়তো কোথাও আটকে গেছেন। বাদলের প্রস্তাবে তিনি রাজি হয়ে যান। ঠিক আছে, চলো তাহলে। প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে, একটা ছাতার তলায় দুজন হেঁটে আসছে। বাদল বলেছিল ওর বাড়ি আর মাত্র মিনিট তিনেকের হাঁটা পথ, কিন্তু হঠাৎ অনিমেষবাবুর মনে একটা খটকা লাগে। তার বাড়ি যে এখান থেকে অনেকটা দূরে তা তো তিনি বাদলকে বলেননি, তাহলে এই লোকটা জানলো কি করে? পরক্ষণেই তিনি ভাবেন, কি জানি, হয়তো কথার ফাঁকে কখনো বলে ফেলেছিলাম, এখন নিজেরই মনে নেই। আরো বেশ খানিকক্ষণ হেঁটে তারা এসে পৌঁছালো বাদলের বাড়ি। বাদলের আর্থিক অবস্থা যে মোটেই ভালো নয় তা তার বাড়ির জরাজীর্ণ চেহারা দেখেই বুঝতে পারলেন অনিমেষবাবু। কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ বাড়িটার চারদিকে। আসুন অনিমেষবাবু, এসে গেছি আমরা, চলুন ভিতরে চলুন, এইখানে একটু বসুন, আমি আপনার জন্য একটু চা করে আনি। আচ্ছা ঠিক আছে, তবে বাদল, তুমি তোমার কিছু লেখা আমাকে দিয়ে যাও তো। তুমি চা করতে করতে আমি বরং তোমার লেখাটা একটু দেখি। অনিমেষবাবুর এই কথা শুনে বাদলের মুখে এক অদ্ভুত রকম হাসি ফুটে ওঠে। সে দেরাজটা খুলে একটা মোটা পাণ্ডুলিপি এনে অনিমেষবাবুর হাতে দিল, আর তারপর ভেতরের ঘরে চা করতে চলে গেল। পাণ্ডুলিপিতে থাকা গল্পগুলোর কয়েক পাতা পড়তেই অনিমেষবাবুর শরীরটা যেন বরফ হয়ে গেল। 1 বছর আগের পুরনো স্মৃতিগুলো তার চোখের সামনে ভাসতে শুরু করলো। আরে, এগুলো তো 1 বছর আগে পড়া সেই গল্পগুলো, এগুলো এর কাছে। কি অনিমেষবাবু, মনে পড়লো তবে? কে কে তুমি? আমি সেই বাদল, যাকে আপনি 1 বছর আগে কথা দিয়েছিলেন তার লেখা গল্প বই আকারে বেরোবে, কিন্তু একজন নামকরা লেখকের বই বের করতে গিয়ে আপনি আমার লেখাগুলোকে বাতিল করে দেন। তুমি সেই সেদিনের বাদল? হ্যাঁ, আমি খুব মন দিয়ে ভালোবেসে গল্পগুলো লিখেছিলাম। আমার লেখা গল্পগুলো আপনার পছন্দ হলেও ওই নামকরা লেখকের মন রাখতে, নিজের সংস্থার বাজার ধরে রাখতে বারবার আপনি আমার মতো নতুন লেখকের আশা নিয়ে ছেলে খেলা করেছিলেন। বুঝতেই তো পারছো বাদল, আমার কাছে আর উপায় নেই। তবে সুযোগ হলেই তোমার লেখাগুলো আমি বই আকারে নিশ্চয়ই বের করব। এ নিয়ে আর কতবার ঘুরবো অনিমেষবাবু?
আমার বাড়ির অবস্থা ভালো নয়, হাতে একদম টাকা পয়সা নেই। আপনি দয়া করে এইবার কিছু একটা করুন অনিমেষ বাবু। আজ তুমি এসো, এখন আমার আর কিছুই করার নেই। পরের বার অবশ্যই চেষ্টা করব। বারবার আপনার সেই মিথ্যে আশ্বাস আমার মন ভেঙে দেয় অনিমেষ বাবু। আপনার দপ্তর থেকে চূড়ান্ত আশাহত হয়ে ফিরছিলাম আমি। পয়সার অভাব, সংসারের হাল, আমি আর আমার মধ্যে ছিলাম না। খেয়াল করিনি যে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে এসেছি। যখন খেয়াল হলো, সব শেষ। বাদল, আমায় ক্ষমা করে দাও। আপনি যে আমার বই বের করবেন না তা তো আগেই বলে দিতে পারতেন। আমার সাথে কেন অমন করলেন অনিমেষ বাবু? নতুন লেখকরা কি তাদের লেখার যোগ্যতা দিয়ে নামকরা লেখকদের সাথে তাদের লেখাও বার করতে পারে না? বাদলের সেই বিভৎস চেহারা ধীরে ধীরে অনিমেষ বাবুর দিকে এগিয়ে আসতে থাকে। আতঙ্কে ভয়ে অনিমেষ বাবুর দম বন্ধ হয়ে আসার উপক্রম। তিনি পড়ে কি মরি করে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। বৃষ্টি তখন কিছুটা কমেছে, তো অত্যাধিক মানসিক চাপে কিছুটা দৌড়ানোর পরই অবশেষে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ সম্পাদক অনিমেষ সান্যাল। ও দাদা, উঠুন উঠুন, এখানে পথের মধ্যে পড়ে আছেন কেন? ও, ওই বাড়ি, বাদলের বাড়ি, ওই রাস্তার পাশে। ও, ওই বাড়িটা? হ্যাঁ, ওই বাড়িতে বাদল নামের একটা লোক তার বাবার সাথে থাকতো বটে, কিন্তু এই 1 বছর আগে বাদল একটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেল। তো তারপর তো ওর বাবাও এখান থেকে চলে যায়। তবে বাড়িটাতে এখনো নাকি রাতে মাঝে মাঝেই আলো জ্বলতে দেখা যায়। লোকে বলে ওই বাড়ি ভূতের বাড়ি। ওইদিকে রাতে তো কেউ ভুলেও আসে না। আপনার ভাগ্য ভালো যে আপনি বেঁচে ফিরেছেন। ওই লোকগুলোর কথা শুনে অনিমেষ বাবুর শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ তার নজর গেল মাটিতে। সেখানে পড়ে রয়েছে বাদলের সেই পাণ্ডুলিপিটা। আর কোনো কথা না বাড়িয়ে অনিমেষ বাবু পাণ্ডুলিপিটা নিয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। বাড়িতে শুধু এইটুকু জানান যে গতকাল রাতে প্রবল বৃষ্টির কারণে তিনি কোনো এক বন্ধুর বাড়িতে আটকে পড়েছিলেন। সেই বছরই অনিমেষ বাবু বাদলের লেখা সেসব গল্পগুলোকে একক বই আকারে প্রকাশ করেন। সেই বছর সেই বইটি বেস্ট সেলার বইতে পরিণত হয়। বইটি বিক্রি করে যে টাকা পাওয়া যায়, সেই টাকা নিয়ে বাদলে পাড়ার লোকজনের কাছ থেকে ঠিকানা জোগাড় করে সোজা শিলিগুড়ি গিয়ে বাদলের বাবার হাতে তুলে দিয়ে আসেন অনিমেষ বাবু। আমাকে ক্ষমা করে দেবেন দাদা। আপনার ছেলে সত্যি একজন অনেক বড় মাপের লেখক ছিল। আমরাই তার প্রতিভার উপযুক্ত মূল্য দিতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন। প্রতিভা কখনো অন্ধকারে চাপা থাকে না, তবে কখনো কখনো সেই প্রতিভাকে আলোয় আনতে বড় বেশি মূল্য চোকাতে হয়।